My dear student, Assalamu alaikum. Welcome all of you to this video lecture. I am Azizul Islam Litton, Police Assistant Teacher, Police Science School and College, Bogura. And today we are going to learn making interrogative sentences. After this class, we will be able to make an assertive sentence into an interrogative one. So let's start. Before going to learn how to make an interrogative sentence, I would like to show you the structure of assertive sentence and the structure of interrogative sentences. Assertive sentence begins with subject and then auxiliary or main verb, then full stop. But interrogative sentence begins with either WH word or auxiliary verb. Then subject, and after that principal verb or main verb. And at the last or end of the sentence we will have the question mark. And from assertive we will make interrogative sentence. But one thing you must remember that তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে বা সিলেবাসের যে নিয়মটা, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হবে কিন্তু অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ মূল অর্থকে ঠিক রাখতে হবে। তো এই কারণে আমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার জন্য আমাদের মূলত তিনটি বেসিক প্রিন্সিপাল ফলো করতে হবে, অর্থাৎ তিনটি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। আর সেই নিয়ম তিনটি হলো, প্রথমত শুরুতে সাহায্যকারী ভার্ব বসবে, সাবজেক্টের শুরুতে সাবজেক্ট এর আগে সাহায্যকারী ভার্ব বসে। দ্বিতীয় নিয়ম যেটি বা রুলস বা প্রিন্সিপাল যেটি, সেটি হলো প্রশ্ন হাবোধক হলে উত্তর না বোধক হবে। এবং থার্ডলি যেটি করতে হবে, এর সঙ্গে আরেকটি যুক্ত আছে, প্রশ্ন না বোধক হলে উত্তর হ্যাঁ বোধক হবে। অ্যান্ড ফাইনালি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় বা চিহ্ন বসে। মূলত এই তিনটি বেসিক স্ট্রাকচার যদি বা তার তিনটি বেসিক নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই তিনটি নিয়ম দিয়ে আমরা সকল অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
তো আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য শুরুতেই কিছু সেন্টেন্স আমরা লিখে নিতে চাই। আচ্ছা, আমরা হচ্ছে মেকিং ইন্ট্রোগেটিভ, আমরা ইন্ট্রোগেটিভ করা শিখছি। মেকিং ইন্ট্রোগেটিভ এক্সাম্পল হচ্ছে, সহজ একটি এক্সাম্পল দিতে চাই আমি। হেলথ ইজ ওয়েলথ। শি ইজ আ টল গার্ল। I am busy now. He was a sailor. আমরা যদি এই চারটি বাক্যকে ইন্ট্রোগেটিভ করতে যাই, তাহলে আমাকে ওই আগের যে তিনটি নিয়ম, সেই তিনটি নিয়ম অনুযায়ী যদি করতে যাই, তাহলে আমি প্রথমত আমাকে করতে হবে কি, যে সাহায্যকারী ভার্ব রয়েছে এটি বাক্যের শুরুতে লিখতে হবে, ইজ। এরপর দ্বিতীয় নিয়মে ছিল, বা প্রশ্ন যদি হাবোধক হয়, তাহলে আমার উত্তর হবে নাবোধক। এটি প্রশ্ন এবং এটি হাবোধক বাক্য, তাহলে উত্তরের বেলায় আমাকে নাবোধক করতে হবে, অর্থাৎ এনটি অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ দিতে হবে, ইজন্ট। এরপর আমি সাবজেক্ট লিখব ইজন্ট হেলথ, এরপর যা আছে তাই, অর্থাৎ বাকি যে জিনিসগুলো, ইজন্ট হেলথ ওয়েলথ, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এই অর্থাৎ তিনটি নিয়ম আমি প্রয়োগ করেছি এখানে। সাহায্যকারী ভাব শুরুতে লিখেছি, আমার উত্তর প্রশ্ন হাবোধক, এই জন্য আমি উত্তরে নাবোধক লিখেছি, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এইটুকু। এরপর দ্বিতীয় কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। এইখানে দেয়া আছে ইজ, শুরুতে লিখলাম, এরপর এনটি ইজন্ট, শি আ টল গার্ল, প্রশ্নবোধক চিহ্ন। I am busy now. Am, nt, I, busy now. Aren't I? একে আমরা সংক্ষেপে aren't I ও লিখি, aren't I। am এর সঙ্গে যখন nt যুক্ত হয় তখন সেটি and aren't লেখা যায়। ওকে, নেক্সট wasn't he a sailor, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা এইগুলো দেখলাম হাবোধক বাক্য। তো সাহায্যকারী ভার্বযুক্ত এই বাক্যগুলো যদি নাবোধক হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ নিতে চাই। she does not play cricket. I do not go to school. She wasn't a farmer. We were not attentive. এই বাক্যগুলোকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমি দেখতে পাবো
এইখানে সাহায্যকারী ভার্ব রয়েছে, বাট প্রত্যেকটা সাহায্যকারী ভার্বের সঙ্গে আমার নেগেটিভ ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এই বাক্যগুলো না বোধক। তাহলে এই ক্ষেত্রে আমি শুরুতে সাহায্যকারী ভার্ব লিখব। এখানে ডাজ আছে, ডাজ লিখলাম। দ্বিতীয় কাজ আমার হাবোধক প্রশ্ন হলে নাবোধক উত্তর, আর নাবোধক প্রশ্ন হলে হাবোধক উত্তর। তো এখানে নাবোধক প্রশ্ন হলে হাবোধক উত্তর লিখতে হবে, অর্থাৎ এই নট আমাকে এখানে যে নট লিখতাম এটা এখন আর লেখা যাবে না, এটা হাবোধক উত্তর লিখতে হবে। তাহলে ডাজ শি প্লে ক্রিকেট, ডাজ শি প্লে ক্রিকেট। আচ্ছা, আই ডু নট গো টু স্কুল, এখানে ডু আই গো টু স্কুল, এই যে নট আছে, এই নট আমি এখন বাদ দিয়ে দিলাম, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব আছে হলো ওয়াজ, শুরুতে ওয়াজ লিখলাম, এরপরে এনটি বাদ দিয়ে দিলাম, নট, হাবোধক উত্তর হতে হবে, এই জন্য ওয়াজ শি আ ফার্মার, প্রশ্নবোধক চিহ্ন। ওয়ার নট বাদ দিলাম, উই অ্যাটেন্টিভ, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক এভাবেই আমরা সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি উইদাউট চেঞ্জিং মিনিং। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। আমরা যে উদাহরণগুলো এতক্ষণ দেখলাম সেগুলো ছিল হচ্ছে সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্স, অর্থাৎ অক্সিলারি ভার্ব রয়েছে এই বাক্যগুলোতে। তো কিছু কিছু বাক্য রয়েছে যেগুলোতে অক্সিলারি ভার্ব থাকবে না, যেমন হলো হি রাইটস লেটার, হি রাইটস লেটার। Meena loves cooking. Miraj helps me. She sings song. এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব নেই, এইখানেও সাহায্যকারী ভার্ব নেই, এখানে সাহায্যকারী ভার্ব অনুপস্থিত, এই বাক্যেও সাহায্যকারী ছাড়া বাক্য। তো এই বাক্যগুলোকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? শুরুতে যে নিয়মটি বলেছিলাম যে শুরুতে সাহায্যকারী ভার্ব লিখতে হবে, তাহলে আমি এই সাহায্যকারী ভার্বটি কই পাবো? আমি দেখব এইটি কোন টেন্সে রয়েছে। হি রাইটস লেটার, এটা আমি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এর টেন্সটি হচ্ছে ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে তাহলে আমরা দুইভাবে ইন্ট্রোগেটিভ করতে পারি, দুইভাবে সাহায্যকারী নিতে পারি। একটি হলো ডু আর একটি হলো ডাজ। তো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের শেষে ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব নিব ডাজ। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব যুক্ত কি বলে অক্সিলারি, মূল ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এইখানে আমি ডাজ নিব অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমার উত্তর হবে, শুরুতে হবে ডাজ। এরপরে এই বাক্যটি হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, এই জন্য এই বাক্যের সঙ্গে আমাকে এনটি যুক্ত করতে হবে, ডাজন্ট। এরপর সাবজেক্ট হলো হি, ডাজন্ট হি। এরপর আমাকে যে ভার্বটি রয়েছে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করা, সেই এস বাই এস বাদ দিয়ে বেস ফর্মটা লিখব, ডাজন্ট হি রাইট লেটার, প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমার উত্তর। তো নিশ্চয়ই এবার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার তোমরাও পেয়ে যাবে। ওকে, আমি তোমাদের হেল্প করি। এখানে এস বাই এস রয়েছে, ডাজ লিখলাম, এটা হ্যাঁ বোধক বাক্য, এই জন্য আমাকে এনটি দিতে হবে। ডাজন্ট মিনা লাভ
কুকিং প্রশ্নবোধক চিহ্ন। মিরাজ হেল্প মি, হেল্প এস আছে, এই জন্য আমাকে শুরুতে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নিতে হবে। এটা হাবোধক বাক্য, এই জন্য এনটি নিলাম, ডাজন্ট মিরাজ হেল্প মি। এরপর শি সিংস সং, তাহলে এখানেও আমি নিলাম ডাজ এবং যথাযথ আগের মতোই এখানেও হাবোধক বাক্য এবং নাবোধক উত্তর হবে। তাহলে ডাজন্ট শি, এখানে এস বাদ দিতে হবে, সিং সং প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই ক্ষেত্রে দেখলাম প্রত্যেকটি বাক্যতেই ভার্বের সাথে এস বাই এস রয়েছে এবং আমাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজ নিতে হয়েছে। এবার আমরা কিছু সাহায্যকারী ভার্বে কি বলে ইনডেফিনিট টেন্সেরই বাক্য কিছু, যেগুলোতে এস বাই এস নাই, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন উই লিভ ইন বাংলাদেশ, they read in PLSC Bogura, I love my motherland, Meena and Raju play together। এইখানে প্রত্যেকটা বাক্যতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ইন্ট্রোগেটিভ করার জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা নিব ডু। এটা হাবোধক বাক্য, এই জন্য আমাকে নিতে হবে এনটি। Don't we live in বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন। এরপর don't they read in PLSC বগুড়া প্রশ্নবোধক চিহ্ন। আই লাভ মাদারল্যান্ড, তাহলে ডোন্ট আই লাভ মাই মাদারল্যান্ড প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্ড ডোন্ট মিনা অ্যান্ড রাজু টুগেদার। ওকে, এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ভার্ব যদি এস বাই এস ছাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডোন্ট দিয়ে ইন্ট্রোগেটিভ করতে পারি। ওকে, এরপর আমরা নেক্সট স্টেপে যাব। যদি আমার বাক্যটি এইভাবে নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান এরকম নো দিয়ে শুরু হয়, অথবা নো ম্যান উইল লিভ ফর লং, অথবা nobody has heard this, এইভাবে হয়। তাহলে এই ধরনের নো বা নো ম্যান, নো ওয়ান, নো বডি, হ্যাঁ, এই নো ম্যান, নো ওয়ান, নো ম্যান, নো বডি, অথবা আরেকটি উদাহরণ দেওয়া যায় নান,
none is absolutely happy here. তো এই ধরনের বাক্য যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এই যে নো ম্যান, নো ওয়ান, নান, নোবডি, এই চারটি শব্দের ক্ষেত্রে স্পেশাল একটি নিয়ম আছে। সেটি হলো এই যে শব্দগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা হু, WH ওয়ার্ড দিয়ে এগুলোকে ইন্টারোগেটিভ করতে পারি। হু ইজ absolutely happy here, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক এই বাক্যটিকে আমি আগের যে তিনটি কমন নিয়ম রয়েছে সেই তিনটি কমন নিয়ম দ্বারাও কি করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। যেমন হলো এখানে সাহায্যকারী ভাব রয়েছে, এটা আমি শুরুতে লিখতে পারি ইজ। এরপর এই বাক্যটি হ্যাঁ বোধক, নান। আমরা জানি নান সমান সমান নো ওয়ান। তাহলে আমি নানকে নোকে বাদ দিয়ে অ্যানি লিখব। ইজ অ্যানি ওয়ান, এরপর অ্যাবসোলিউটলি হ্যাপি হিয়ার, এই তো হয়ে গেল। এরপর অর্থাৎ এইখানে যে নিয়মটি আছে সেটি হলো নো যদি কোনো বাক্যে থাকে বা নো প্লাস শব্দ থাকে সেই ক্ষেত্রে নো বাদ দিয়ে আমাকে অ্যানি প্লাস ওই শব্দটি লিখতে হবে। নো বাদ দিয়ে আমাকে অ্যানি লিখতে হবে, অ্যানি প্লাস ওই শব্দটি লিখতে হবে। ওকে, এই ক্ষেত্রে আমি কি করব, এইখানে আমি আগের নিয়মে যদি করি তাহলে আমার উত্তর হবে হু হ্যাজ হার্ড দিস, প্রশ্নবোধক চিহ্ন, অথবা এই যে হ্যাজ সাহায্যকারী ভার্ব হ্যাজ, নোবডি আছে তাহলে আমাকে লিখতে হবে অ্যানিবডি, হার্ড দিস, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আগেরটি আমি এইভাবেই করব, হু উইল লিভ ফর লং, অথবা আমি কমন যে নিয়মটি রয়েছে সেটি দিয়ে করতে পারি উইল এনি ম্যান লিভ ফর লং। ঠিক তেমনিভাবে এই কোশ্চেনেরও আমরা দুইভাবে আনসার লিখতে পারি, হু ক্যান ডু দিস, আবার আমরা এইভাবেও লিখতে পারি ক্যান শুরুতে নিয়ে এসে অ্যানি ওয়ান ডু দিস, ক্যান অ্যানি ওয়ান ডু দিস। ওকে, এইভাবে আমরা ইন্ট্রোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপদান দিতে পারি। তো আশা করি তোমরা আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। দেখা হবে আবারও কোনো নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাইকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, এবং সবার সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি। আল্লাহ হাফেজ।